12 বছর বয়সে মেয়েটার বিয়ে হয় আর বিয়ের কিছুদিন পর তার স্বামী মারা যায় এবং সে বিধবা হিসেবে জীবনযাপন করতে শুরু করে। কিন্তু তার পরিবার জমিদার হওয়ার জন্য তাকে দ্বিতীয়বার কোথাও বিয়ে দেওয়া হয় না। আসলে সেই সময় বিধবাদের খুব অবহেলা করা হতো। তাদের পরতে দেওয়া হতো সাদা কাপড়, এমনকি মাথার চুল পর্যন্ত কেটে ফেলা হতো। সেই সঙ্গে মাছ মাংসে হাত দেওয়া পর্যন্ত বারণ ছিল। কিন্তু এই মেয়েটা ছিল একটা গয়নার বাক্স, যেটা ছিল তার অভিমান এবং অহংকারের প্রতীক। তাই এই বাক্সটা ঘিরে এই মুভিটা শুরু থেকে দেখলে সাদামাটা মনে হতে পারে, কিন্তু শেষের দিকে টুইস্ট জাস্ট অসাধারণ। গল্পটা শুরু হয় 1949 সালে। বাংলা তখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, পশ্চিমবঙ্গ আর পূর্ব পাকিস্তান। রাসমণির পরিবারও তখন ফরিদপুরের জমিদারি বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসে। এতে করে তাদের ধন সম্পদ পূর্ব পাকিস্তানে থেকে যায়। খুব অল্প কিছু সম্পত্তি নিয়ে তারা এখানে চলে এসেছে। পরের দৃশ্যে দেখা যায় এই পরিবারের ছোট ছেলে চন্দন বিয়ে করে এনেছে সোমালতা নামের এক গরিব মেয়েকে। সব রীতিনীতি শেষ করে তার ফুফু শাশুড়ি অর্থাৎ রাসমণির কাছে নিয়ে যাওয়া হয়। তবে সোমালতাকে তার তেমন একটা পছন্দ হয় না, কিন্তু একটা নতুন রেওয়াজ আছে, বউকে সোনা দিয়ে আশীর্বাদ করতে হয়। এই জন্য বেছে বেছে সব থেকে হালকা এক জোড়া চুড়ি দিয়ে সোমালতাকে আশীর্বাদ করে। তাছাড়াও তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এই গল্পগুলো বলছিল শেফালি অর্থাৎ সোমালতার মেয়ে। আর কিভাবে এই গয়নার বাক্সটা শেফালি হাতে চলে এলো সেটাও একটু পরে তোমরা জানতে পারবে। ধীরে ধীরে সোমালতা এই পরিবারের সকলের সাথে মিশে যায়। সবাই তাকে ভালোবেসে লতা বলে ডাকে। এরই সঙ্গে লতা জানতে পারে যে তার শ্বশুরবাড়ির লোকেরা শুধুমাত্র নামেই জমিদার, কারণ তাদের সম্পদের 40 ভাগ পাকিস্তানে রয়ে গেছে। আর যেই সম্পত্তি এখানে ছিল সেগুলো বিক্রি করে এখন তাদের দিন কাটছে। তাছাড়াও প্রতিদিন এই বাড়ি থেকে কোনো না কোনো জিনিস বিক্রি করা হতো। তবে এই বাড়ির ছেলেদের জমিদারি ভাবে এখনো পর্যন্ত যায়নি। তারা সারাদিন নদীর ধারে বসে কাটিয়ে দিত আর সন্ধ্যা হলে জোর আসরে যেত। দিন যতই খারাপ হোক না কেন তারা কোনো কাজে হাত লাগাবে না। একদিন ছাদে বসে চাচাতো শ্বশুরের সাথে কথা বলে, তখন সে জানতে পারে আগে এই বাড়িতে একটা রণবিলাস নামের একটা ছেলে কাজ করত, আর তাকে নাকি এই বাড়ির লোকেরা লাঠিপিটা করে মেরে ফেলেছিল। শোনা যায় রাসমণির সঙ্গে ছেলেটার সম্পর্ক ছিল, এই জন্যই নাকি তার সঙ্গে এরকমটা করা হয়েছিল। গল্প শেষে নিচে নামার সময় লতা দেখতে পায় রাসমণি ঘুমোচ্ছে। ছাদে ওঠার সময় ঠিক একইভাবে দেখেছিল। তাই সন্দেহ হবার কারণে লতা ঘরে এসে রাসমণিকে আওয়াজ দেয়, কিন্তু রাসমণির কোনো সারা শব্দ নেই। সেই জন্য লতা কাছে এসে দেখার চেষ্টা করে। ঠিক তখনই রাসমণির আত্মার শরীর থেকে উঠে আসে, যা দেখে লতা ভয় পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এইসব দেখে রাসমণি তাকে বলে, তোদের মনের কথা সব আমি জানি, খবরদার তোরা যদি আমার গয়নার বাক্সে হাত দিস। এটা শুনে লতা অনেক ভয় পাচ্ছিল। রাসমণি তখন তাকে ডাকে আর বলে, এদিকে আয়, আমার শাড়ির আঁচলটা থেকে চাবিটা নিয়ে আলমারিটা খোল, ওর মধ্যে আমার গয়নার বাক্স রয়েছে, আর এটা আপাতত তোর কাছে রেখে দে, কিন্তু কেউ যেন জানতে না পারে। আর আমার গয়নায় কিন্তু একদমই হাত লাগাবি না, যদি হাত দিস তাহলে কিন্তু আমি তোর স্বামীকে মেরে ফেলবো, আর তোকেও আমার মতন বিধবা জীবন কাটাতে হবে। এই বলে রাসমণি আবারও নিজের মৃত শরীরে ঢুকে পড়ে। তাড়াহুড়ো করে যাওয়ার সময় ঘরের বড় বউয়ের সঙ্গে তার ধাক্কা লেগে যায়, কিন্তু লতা এখানে না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে যায়। এরপর সিন্ধুকের মধ্যে গয়নার বাক্সটা লুকিয়ে রাখে। বিকেলে দেখা যায় সারা বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। সেই সঙ্গে সেই গয়নার বাক্সটা খোঁজা হচ্ছে, কিন্তু কোথাও সেই বাক্সটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি পুকুরেও জাল ফেলে সেই বাক্সটা খোঁজা হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও সেই বাক্সটার হদিশ কেউ দিতে পারছিল না। গয়নার বাক্সটা যেন পুরোপুরি হাওয়া হয়ে গেছে। তাই এখন পালা ঘরের সবার রুম তল্লাশি করা। বড় বউয়ের ঘরটা আগে থেকেই তল্লাশি হয়ে গেছে, সেখানে তেমন কিছু পাওয়া যায়নি। তাই এখন লতার ঘরটা তল্লাশি করা হবে, কিন্তু গয়না রাখা সেই বাক্সটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। আসলে রাসমণির আত্মা এখানে উপস্থিত ছিল আর সেই কাজগুলো করছিল। শুধুমাত্র এখানে থাকা লতা রাসমণির আত্মাকে দেখতে পাচ্ছিল। তবে বড় বউ লতার উপর সন্দেহ করছিল। পরের দিন ছাদে গিয়ে বড় বউ লতাকে ধমকিয়ে কথা বার করার চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও লতা তাকে কোনো কিছুই বলে না। বড় বউ তখন গয়নার লোভ দেখিয়ে অর্ধেক অর্ধেক ভাগ দেওয়ার কথা বলে, কিন্তু লতা এতেও মুখ খুলছিল না। সেই জন্য বড় বউ বলে সে শ্বশুরমশাইকে সবকিছু বলে দেবে। এরপর সেদিন বড় বউ চুপি চুপি রাসমণির ঘর থেকে কিছু একটা নিয়ে যাচ্ছিল। দূর থেকে তখন রাসমণি এসব কিছু দেখে ফেলে, যার জন্য হঠাৎ করে বড় বউ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। এরপর ডাক্তার আসলে অবাক করা ঘটনা জানা যায়। ডাক্তার বলে তার জিহ্বায় প্যারালাইজ হয়ে গেছে। বড় বউ তখন ইশারায় লতাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার কথা বুঝতে না পেরে চন্দন তার কাছে কাগজ আর কলম নিয়ে আসে। কিন্তু বড় বউ যখনই লিখতে শুরু করে তখনই তার হাত পা কাঁপতে শুরু করে, আর সবার সামনে বড় বউর ডান হাতটা প্যারালাইজ হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় লতা রান্না করছিল। রাসমণি তখন এসে লোভ করতে থাকে আর বলে, মাছ রান্না করছিস তাই না? জানিস মাছ খেতে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ধীরে ধীরে আমি মাছ খেতে ভুলে গিয়েছি। এভাবে আস্তে আস্তে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। আর লতা তেমন একটা বন্ধু ছিল না, তাই তাদের মধ্যে কথাবার্তা বেশ ভালোই চলছিল। অন্যদিকে ঘরের জিনিসপত্র বিক্রি করতে করতে প্রায় সবকিছু শেষ।
শেষ। এমনকি বাড়ির লোক পিতলের থালা বাসনগুলো বিক্রি করতে শুরু করেছে, কারণ বিক্রি করার মতন তাদের বাড়িতে আর অন্য কিছু নেই। এইসব ভেবে রাগে দুঃখে একবার চন্দন আত্মহত্যা করার চেষ্টা করছিল। লতা তখন কোনোভাবে তাকে বুঝিয়ে শান্ত করে। পরের দিন লতা রাসমণির একটা হার বন্ধক রেখে কিছু টাকা নিয়ে আসে আর চন্দনকে টাকাগুলো দিয়ে বলে তারা একটা শাড়ির ব্যবসা করবে। চন্দন তখন টাকার ব্যাপারে জানতে চাইলে লতা বলে, আমি তেমন কোনো অন্যায় করিনি, সময় হলে আমি তোমাকে সবকিছু খুলে বলবো, তাই চলো এই টাকা দিয়ে আমরা একটা ব্যবসা শুরু করি। পরের দিন রাসমণি এটা জানতে পেরে অনেক রেগে যায় আর লতার উপরে রাগ দেখাতে শুরু করে, এমনকি রান্নাঘরে থালাবাটি ভাঙতে শুরু করে। লতা তখন অনেক বুঝিয়ে রাসমণিকে শান্ত করে আর বলে সে যে কোনো মূল্যে ওই হারটাকে ফিরিয়ে আনবে। অন্যদিকে চন্দন শাড়ি নিয়ে চলে আসে। লতা তখন সারা রাত জেগে সেগুলোর দাম লিখতে থাকে। এরপর তারা একটা দোকান উদ্বোধন করে আর দোকানের নাম রাখা হয় রাসমণির শাড়ি স্টোর। শ্বশুর বলে মান সম্মান একেবারে জলে ভাসিয়ে দিল। শেষ পর্যন্ত দোকানদারি শুরু করলো। কাকা শ্বশুর তখন বলে ওদের কোনো কিছু বলো না, যখন লস করে বাড়ি ফিরে আসবে তখন তারা বুঝতে পারবে। কিন্তু সবাইকে অবাক করে তাদের ব্যবসা খুব সুন্দরভাবে চলতে থাকে। এরপর লতা রাসমণির হার ফিরিয়ে আনে। একদিন রাতে লতা রাসমণিকে তাদের দোকানের ব্যাপারে বলছিল। নিজের নামে দোকান হয়েছে শুনে রাসমণি খুবই খুশি হয় আর বলে আমার মতন বিধবাকে তোরা এত সম্মান দিয়েছিস। এই বলে সে দোকানে চলে যায় আর সেখানে গিয়ে অনেকগুলো শাড়ি দেখে রাসমণির মন পুরো ভরে যায়। পরের দিন কমলা নামের এক মহিলা দোকানে আসে আর কোনো টাকা পয়সা না দিয়ে 32টা শাড়ি নিয়ে যায়। চন্দন এখানে কোনো কিছুই বলতে পারে না, কারণ সে একসময় কমলার কাস্টমার ছিল, যেমনটা জমিদারের অভ্যেস আর কি। এরপর দেখা যায় রাসমণি লতাকে বলছিল, আজ তোর শ্বশুররা দোকান নিয়ে কথা শোনাবে, তাই আগে থেকেই তোকে আমি এই গোপন কথাটা বলে রাখি। চামেলি নামের এক ভাইজি আছে, বাড়ির অর্ধেক জমি বিক্রি করে তার পেছনে তোর শ্বশুর এবং কাকা শ্বশুর ব্যয় করেছে, তাই যদি চামেলির নাম নিস তাহলে ওরা তোকে কোনো কিছু বলতে পারবে না। লতা তখন বলে আমি সব বলতে পারবো না। রাসমণি তখন বলে পুরুষেরা ঘরে বউ রেখে অন্যদের কাছে যায় আর মেয়েদেরকে একা একা জীবন কাটাতে হয়। রাসমণির আসল দুঃখ এখানেই। সে আরো বলে 12 বছর বয়সে আমি বিধবা হয়েছিলাম আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় দোষ। বিয়ের মজাটা আমি বুঝতে পারিনি। চকচকে গহনার কাপড় চোপড় দেখে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে আমার জীবনের খাওয়া পড়া সবকিছু বন্ধ হয়ে গেল আর হাতে থাকলো শুধুমাত্র একটা গয়নার বাক্স। এরপর একটা সময় আমি বড় হয়ে গেলাম। ছাদে তখন রনর সাথে আমার দেখা হয়। সেদিন রনর কালিমাখা হাতটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই রাতের বেলায় আমি রনকে আমার সঙ্গে দেখা করতে বলেছিলাম। এমনকি আমি নিজেও অপেক্ষা করছিলাম। রন আসার সময় ভুল করে অন্ধকারে সিঁড়ি থেকে একটা বাসন নিচে পড়ে যায় আর মধ্যরাতে তাকে সবাই আমার ঘরের পাশে ধরে ফেলে, এমনকি আমার সামনে তাকে মারতে মারতে একেবারেই মেরে ফেলে। আর এই জন্যই বাড়ির লোকেরা আমার সঙ্গে কাটা কাটা কথা বলতো। বাড়ির লোকেরা চাইলে আমার জীবনটা সুন্দর করে দিতে পারতো। চুপ করে থাকা লতা বলে এখন আর কি হবে, দোকান তো এমনিও বন্ধ হয়ে যাবে, কারণ দুদিন আগে দোকান থেকে 32টা শাড়ি চুরি হয়ে গেছে। এটা শুনে রাসমণি বলে তুই এত বোকা, চন্দন তোকে বললো তুই বিশ্বাস করে নিলি? শাড়ি চুরি হয়েছে নাকি কমলাকে উপরে দিয়েছে সেটা তুই নিজে জিজ্ঞাসা করিস। এটা শুনে লতার মন ভেঙে যায়। রাতে বৈঠকে বসে বড়রা তাদেরকে অনেক কথা শোনায়, কিন্তু এসব কথায় তার কোনো খেয়াল নেই। এরপর রাতের বেলায় সে তার স্বামীকে বলে যদি তাকে এতই পছন্দ করো তাহলে তাকে ঘরে নিয়ে আসো, আমি আমার জায়গা ছেড়ে দেব। চন্দন এখানে নিজের ভুল বুঝতে পারে, সেই জন্য লতার কাছে ক্ষমা চায়। যাই হোক, এতদিনে তাদের শাড়ি ব্যবসাটাও বেশ ভালোই চলছিল, তাই বাড়ি থেকে বিক্রি হয়ে যাওয়া সমস্ত জিনিসপত্র এক এক করে লতা আবারও ফিরিয়ে আনে। এমনকি চন্দন আর লতা প্রতিদিন দোকানেও বসে। তাছাড়াও বাড়ির সবাই এখন জানে সংসার এখন কারা চালাচ্ছে, তাই এসব নিয়ে কেউ এখন অতটা প্রশ্ন তোলে না। একদিন দোকানে এসে কিছু কাস্টমার মাদ্রাস ও মুম্বাইয়ের কিছু শাড়ি খুঁজতে থাকে, যেটা তাদের দোকানে ছিল না। সেই জন্য লতা রাতে বসে এসব চিন্তা করছিল, যদি এসব শাড়ি আমরা দোকানে আনতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু এসব শাড়ি কে এনে দেবে? চন্দনকে এতগুলো শাড়ি অত দূর থেকে আনতে পারবে? রাসমণি তখন লতাকে সাহস দেয় আর বলে দুনিয়া অতটাও খারাপ না যতটা তুমি ভাবছো। এরপর সাহস করে চন্দন বেরিয়ে পড়ে। তখন চন্দনের ভাই দোকানে এসে ঝামেলা করতে শুরু করে আর লতা না চাইলেও তাকে জোর করে বাড়ি পাঠিয়ে দেয় আর সে নিজে চন্দনের জায়গায় বসে পড়ে। এমনকি লোভের কারণে সে সব শাড়িগুলোর দাম বাড়িয়ে দেয়। এরপর পুরনো একটা কাস্টমার আসে এবং তার মেয়ের বিয়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে চলে যায়, কিন্তু পরের দিন শাড়ির দাম জানতে পেরে কাস্টমারটা দোকানে এসে চিল্লাচিল্লি করতে শুরু করে। চন্দনের বড় ভাই তখন নিজের দোষ স্বীকার করে না। আসলে দোকানদারি করতে হলে বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এরপর লতা সবার সামনে আসে আর সব দোষ নিজের ঘরে নিয়ে নেয় আর বলে এবারের মতন মাফ করে দিন, কারণ সব দোষ আমার, আমি ভুল করে দাম বেশি বসিয়ে দিয়েছিলাম। আসলে চন্দনবাবু বাড়িতে নেই, তাই সবকিছু একা সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তাছাড়াও আমি আপনার সব টাকা ফিরিয়ে দিচ্ছি, দয়া করে শাড়িটা ফিরিয়ে দেবেন না, এটা আমার পক্ষ থেকে আপনার মেয়ের বিয়ের উপহার। এমন করে লতা সবার সামনে নিজের বুদ্ধির পরিচয় দিয়ে বিষয়টা সামলে নেয়। চন্দনের বড় ভাইও তখন মুখ লুকিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর দ্বিতীয়বার সে আর দোকানের দিকে আসে না। ব্যবসা এখন ভালোই চলছে, তবে কয়েক মাস কেটে গেছে চন্দন এখনো ফেরেনি, তাই সে তার বাবা মাকে একটা চিঠি লেখে, কিন্তু চিঠিতে লতার কথা উল্লেখ থাকে না। লতা তখন এসব নিয়ে অনেক মন খারাপ করে আর আশা করে পরের চিঠিতে তার কথা হয়তো উল্লেখ থাকবে। এরপর বেশ কয়েকদিন ধরে লতা লক্ষ্য করে সে বাড়িতে ফেরার সময় কেউ একজন তার পিছু করছে। একটা পর্যায়ে লতারও সেই লোকটাকে ভালো লেগে যায়, তাই সে
এখন তাকে আর ভয় পায় না। আসলে চন্দনের থেকে অবহেলা পাওয়ার জন্য ওই লোকটার প্রতি আকর্ষণ বেড়ে গেছে। এরপর দেখা যায় একদিন ভোরে ওই লোকটা তার বাড়ির সামনে একটা ফুল রেখে গেছে। লতা তাড়াতাড়ি গিয়ে গোলাপটা তুলে নেয়, কিন্তু ততক্ষণে লোকটা অনেক দূরে চলে গেছে। এদিকে রাসমণি সবসময় তাকে বলে যে যদি তোর তাকে ভালো লাগে তাহলে তাকে নিজের করে নে, কিন্তু লতা বলে পাপ হবে, তাই এসব কথা সে কাটিয়ে দেয়। দোকান থেকে ফেরার সময় রাতে প্রচুর বৃষ্টি হয়, সেই জন্য একা একা আসতে তার বেশ ভয় লাগছিল। সেই লোকটা তখন এরিকে নিয়ে তার সামনে আসে, আর প্রথমবারের মতন তারা একে অপরকে দেখতে পায়। লতা তাকে বলে এভাবে কিছু করবে না, এগুলো আমার একদমই ভালো লাগে না। লোকটাও তখন তাকে কিছু একটা বলছিল, কিন্তু পাশ দিয়ে ট্রেন যাবার জন্য সে কোনো কিছু শুনতে পায় না। এরপর লতা বাড়ি ফিরে আসে, আর চন্দনও তখন চলে আসে, যার জন্য গত কয়েকদিনের অনুভূতিগুলো লতা একটা ভুল হিসেবে ভেবে নেয়। এরপর থেকে লতা আর পিছন ফিরে তাকায়নি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরো 10টা মাস। লতার কোল আলো করে একটা ফুটফুটে শিশুর জন্ম হয় এবং তার নাম রাখা হয় শেফালি। সে দেখতে হুবহু রাসমণির মতন, তাই লতার কোলে হয়তো রাসমণি দ্বিতীয়বার জন্ম নিয়েছে। শেফালির জন্মের পর থেকে লতা রাসমণিকে দেখতে পায় না, কারণ সে এখন শেফালিকে নিয়ে ব্যস্ত থাকে। বাকি গল্পটুকু আমরা শেফালির মুখ থেকে শুনতে পাই। সে বলে ধীরে ধীরে আমি বড় হয়ে গেছি। কিছুদিন পর পূর্ব পাকিস্তান থেকে অনেক মানুষ ভারতে আসতে শুরু করে, কারণ এখন সেখানে যুদ্ধ শুরু হয়ে গেছে। বাঙালিরা এখন নিজেদের দেশ বাংলাদেশ চায়। আমার মা 18তম জন্মদিনে আমাকে একটা বাক্স উপহার দেয়। হ্যাঁ, এটাই হলো সেই গয়নার বাক্স। তাছাড়াও মা এখন মনে করে আমি হয়তো রাসমণি। আমার কলেজে বিনু নামের একটা বন্ধু আছে, যে সপ্তাহের পর সপ্তাহ গায়েব হয়ে থাকে। ওর সঙ্গে দেখা করার জন্য আমাকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়, কারণ ও বাংলাদেশের যুদ্ধে সাহায্য করছে। একদিন আমার বন্ধু একটা ভাঙা বাড়িতে আসতে বলে, কারণ এটা হলো তাদের গোপন আস্তানা। এই বাড়ি সম্পর্কে তার কাছে জানতে চাইলে সে বলে এই বাড়িতে রফিক নামের এক কবি থাকতো, আর শোনা যায় সে এক হিন্দু মহিলার প্রেমে পড়েছিল, আর তাকে না পেয়ে সে আফসোস করে সুইসাইড করে নিয়েছিল। এইসব গল্প শেফালি রাসমণিকে বলছিল। মানে শেফালি এখন রাসমণিকে দেখতে পায়। রাসমণি তখন বলে তুইও তো ওদের সাহায্য করতে পারিস, কারণ ওরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। শেফালি তখন বলে এত টাকা আমি কোথায় পাবো? রাসমণি বলে ভুলে গিয়েছিস, জন্মদিনে তোকে একটা বাক্স উপহার দেওয়া হয়েছিল। তাছাড়াও একসময় আমরাও তো ফরিদপুরেই থাকতাম, তাই ওপারের মানুষদেরকে সাহায্য করা আমাদের দায়িত্ব। এতক্ষণে তার বুদ্ধি খোলে, তাই গয়নার বাক্সটা বিনুকে দেওয়ার জন্য আবারও সে পোড়া বাড়িতে যায়, কিন্তু বিনু এখনো সেখানে পৌঁছায়নি। ভাঙা টেবিল থেকে তখন একটা কাগজ এসে তার পায়ে পড়ে এবং সেখানে একটা প্রেমের কবিতা লেখা দেখতে পায়, যেটা লিখেছিল রফিক তার মা লতার জন্য। কবিতাটা পড়ে শেফালি স্তব্ধ হয়ে যায় এবং আরেকবার সেই বাক্সটা শেফালি তার মাকে এনে দেয়। তবে বাক্সে এখন আর কোনো স্বর্ণের গহনা নেই, রয়েছে শুধুমাত্র রফিকের কবিতাগুলো, কারণ এই কবিতাগুলো লতার কাছে অলংকারের থেকে কম না। আসলে এই গয়নার বাক্সটা সবার সঙ্গে সঙ্গে নিজের পরিভাষা বদলে নিয়েছে। রাসমণির কাছে এই বাক্সটা ছিল তার অভিযান এবং অহংকারের প্রতীক, যা শেফালির কাছে ছিল শুধুমাত্র স্বর্ণ। তাই সে বাঙালিদেরকে সাহায্য করার জন্য সবকিছু বিলিয়ে দেয়। আর লতার কাছে এখন বাক্স ভর্তি চিঠি আর এক বুক ভালোবাসা। এরপর গয়নাগুলো সঠিক ব্যবহারের জন্য রাসমণির আত্মা মুক্তি পেয়ে যায়। আর বন্ধুরা, এর সাথে সাথে গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাও। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।